নার্গিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলতে যাচ্ছ? জি না স্যার, ফার্স্ট জয়েন করলাম তো, আচ্ছা আচ্ছা। এই জন্য একটু চেক হুম, করতেছি। আচ্ছা তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে মানে 13 তারিখে আমাদের টেস্ট আছে, তাই তো? জি স্যার। তো জি কি অবস্থা স্যার। সবার বলো? কি অবস্থা? পড়াশোনা হচ্ছে না ঘুমিয়ে পড়ছো সবাই? হুম। হচ্ছে স্যার। তাই তো। তাহলে আমরা উইলিয়াম ব্লেক নিয়ে এর আগের দিন কথা বলেছি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে কিছু কথা বলেছিলাম, এসটি কোল্ড লিস্টে অ্যাড করে দিয়েছিলাম। তো এখন কি অবস্থা একটু শুনি। তাহলে অ্যাক্সিয়া বলতে থাকো, আমরা সময় নষ্ট করবো না, সরাসরি আমরা কোশ্চেন আনসার বা এগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেগুলোতে চলে যাবো, হ্যাঁ? এবং দ্রুত তোমরা রেসপন্স করবা বা দ্রুত সমস্যাগুলো বলবা। প্রথমে বলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা কারো। আগে বলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রিফ কোশ্চেন। গতদিন আমরা মানে উইলিয়াম ব্লেক পর্যন্ত শেষ করেছিলাম না ওয়ার্ডসওয়ার্থের কিছু পড়েছিলাম? স্যার জাস্ট ব্ল্যাক দেখছিলাম আমরা। আচ্ছা মানে আলোচনা কতদূর হয়েছিল গতদিন? হুম। স্যার ব্ল্যাকের তো মনে হয় সবগুলোই হয়েছে। আচ্ছা তো বলো, যদি প্রথমে আসি ব্রিফ কোশ্চেন দুটারই, এসটি কোলরিজ এবং উইলিয়াম ব্লেকের, এই দুটার ব্রিফ কোশ্চেনে কারো কোনো সমস্যা থাকলে হাত তোলো, আমি জিজ্ঞাসা করছি তোমরা বলবা। আচ্ছা ইমাম হাত তুলেছে, মোহাম্মদ ইমাম, বলো তোমার এই দুটার মধ্যে কোনটার ব্রিফ কোশ্চেনের সমস্যা? জি স্যার, আমার একটু হোয়াটসঅ্যাপে একটু সমস্যা ছিল স্যার। ব্রিফ কোশ্চেন? জি স্যার, ব্রিফ কোশ্চেন ওড ওড কি জিনিস? ইন্টিমেশন অফিস। না স্যার, এটা না, এটা হচ্ছে ওড ওড চ্যাপ্টারের মানে 7 নম্বর ব্রিফটা, ট্রান্সেন্ডেন্টালিজম বা অতীন্দ্রবাদ। এটা গতদিন কথা বলা হয়েছে এটা নিয়ে। ট্রান্সজেন্ডার শব্দটা অনেকবার এসেছিল গত ক্লাসে, এটা এসেছিল না একবার? আমি কিছুক্ষণ ক্লাস করার পরে একটা জরুরি কারণে আর করতে পারি না। তাহলে তুমি কেন গতকাল ক্লাসটা দেখোনি? তাহলে তাহলে তুমি হয়তো ক্লাসটা করতে পারোনি, কিন্তু ক্লাসটা তো রেকর্ড ছিল নাকি? জি স্যার, রেকর্ডটা দেখা হয়নি। তাহলে দেখে নিতে হবে তো। এখন তুমি ওইটা না দেখে যদি আবার আমাকে ওই প্রশ্নের উত্তর বলতে হয় বা ওই জাতীয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। রেকর্ড থাকা মানেটা কি তাহলে? রেকর্ডের হেল্পটা কি তাহলে বলো? তুমি থাকতে পারো না হচ্ছে সমস্যা না, কিন্তু যদি ওটা না ইয়া করো তাহলে তো সমস্যা। ট্রান্সেন্ডেন্টাল মানে আমরা কি বলেছিলাম, যে আমাদের মানুষের সাধারণ যে চিন্তা ভাবনা আছে, সাধারণ যে ক্ষমতা আছে চিন্তা ভাবনার, তার থেকে আরো গভীরে গিয়ে, যেটা হচ্ছে কি মানে সুপার ন্যাচারাল, তাই তো? নেচারেরও বাইরের বিষয়, বিয়ন্ড নেচার যেটা আমরা বলতে পারি, বিয়ন্ড আওয়ার কমন সেন্স, বিয়ন্ড আওয়ার কমন ইন্টারেস্ট, এইগুলোর বাইরের যে সকল শক্তি, ক্ষমতা বা চিন্তার গভীরতা, এগুলোকে নির্দেশ করে। যেমন সোল বা স্পিরিট, এটাকে আমরা আসলে জানি না, বুঝি, আমাদের সাধারণ চিন্তা দিয়ে কি এটা প্রমাণ করতে পারি আমরা? না স্যার। তাহলে আমরা কেন ভাবি এটাকে? এটা কেন ভাবি? কোন ক্ষমতা দিয়ে ভাবি এগুলোকে আমরা? যে সোল বলে কিছু একটা আছে, আল্লাহ বা ঈশ্বর বলে একজন আছে, উনি স্বর্গ আছে, নরক আছে, এগুলো কি কোন চিন্তা ভাবনা দিয়ে আমরা ভাবি? সুপার ট্রান্সেন্ডেন্টাল, এটা হচ্ছে কি দেখো, মানে সেই পর্যায়ে পর্যন্ত চলে যাওয়াটাকেই আমরা বলি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টালিজম দেখো, এটা গত ক্লাসে আলোচনাটা করেছিলাম আমি, তোমরা। আপনি বলছেন স্যার বিজ্ঞান ওইটা প্রমাণ করতে হ্যাঁ, পারে নাই। বিজ্ঞানও প্রমাণ করতে পারেনি। হ্যাঁ দেখো, এই যে দেখো, বিশেষ করে ইনটিউশন, স্পিরিচুয়ালিটি এবং নেচার ওভার লজিক অ্যান্ড ম্যাটেরিয়ালিজম, তাই তো? ম্যাটেরিয়ালিজম বা লজিকের বাইরে, হ্যাঁ, এরকম একটা বিষয়। দেখো এটা হচ্ছে বিলিফ, দেখো এটা মেনলি কি, বেসড অন আ বিলিফ ইন দ্য এসেন্সিয়াল ইউনিটি অফ অল ক্রিয়েশন, ইন ইনেট গুডনেস অফ হিউম্যানিটি অ্যান্ড দ্য সুপ্রিমেসি অফ
ইনসাইট ওভার লজিক অ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে লজিক দিয়ে প্রমাণ করা যাবে না, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না, কোনো যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। এই আত্মাকে কি আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে? বলো, পেরেছে? বা স্বর্গ নরক কি বিজ্ঞান প্রমাণ করতে পেরেছে? স্বর্গ নরক বলে কিছু আছে? না স্যার। এটা হচ্ছে আমাদের কি বিশ্বাস, এবং এটা হচ্ছে নেচারের বাইরে। হ্যাঁ, তারপরে দেখো অ্যান আইডিয়ালিস্টিক ফিলোসফিক্যাল আর সোশ্যাল মুভমেন্ট হুইচ ডেভেলপ ইন নিউ ইংল্যান্ড, এটাতে এত যেটা হচ্ছে কি দেখো রিয়াকশন টু রেশনালিজম, মানে রেশনালিজমের বিরুদ্ধে একটা কথা, সব কিছু যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না, সব কিছু যুক্তিবাদিতা দিয়ে আসবে না। রেশনালিজম মানে হচ্ছে যুক্তিবাদ, সেই যুক্তিবাদের বিপরীতে কথা হলো ট্রান্সেন্ডেন্টালিজম, যেটা যুক্তির বাইরের একটা ঘটনা, যেটা যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। মনে থাকবে, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক তো, এইটুকুই সমস্যা, আর কিছু, আর কোনো সমস্যা ইমাম? স্যার ওডিডি 3 নাম্বারটা স্যার মতবাদ সম্পর্কে যদি একটু বলতেন, ওয়াটসঅ্যাপের মতবাদ কোনটা কোনটা 3 নম্বর? জি স্যার 3 নাম্বার। কোনটা 3 নম্বর? জি স্যার ওডিডি। শুধু ওট বললে তো হবে না, একটু নামটা বলো, কবিতার নামটা বলো। ইন্টিমেশনস অফ ইমোরালিটি। হ্যাঁ, ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। হ্যাঁ জি স্যার, এটা 3 নাম্বার ডক্ট্রিন, মতবাদটা যদি স্যার। তুমি কি এই কবিতাগুলো পড়েছো? জি স্যার পড়েছিলাম। তাহলে পড়লে তো এটা তো একদম সিম্পল একটা কোশ্চেন ছিল, এটা প্রমাণ করছে তুমি কবিতাগুলো ঠিকমতো পড়োনি। হ্যাঁ ঠিক আছে, এখানে তিনি কবিতার মধ্যে একটা জিনিস দেখিয়েছেন যে আমরা কি হয়, যে আমাদের জন্মের আগে আমাদের আত্মা কোথায় থাকে? স্বর্গে থাকে, স্বর্গে থাকে, আব্রাহামের বোঝমে। তাই তো? হ্যাঁ, আব্রাহামস বোঝম। এবং পরবর্তীতে আবার কি হয়, যখন আমরা মারা যাই আমাদের আত্মা আবার কি হয়, সেখানেই চলে যায়। এই যে এই বিশ্বাসটাকে বলা হচ্ছে প্রি এক্সিস্টেন্স, মানে আমাদের জন্মের আগে আমাদের আত্মা যে স্বর্গে ছিল, তাই তো? মানে প্রিন্যাটাল মানে কি, জন্ম পূর্ববর্তী। তাহলে আমার জন্মের আগে আমার যে একটা আত্মা আছে সেটা কোথায় ছিল, কোথায় ছিল সেটা? হ্যাঁ, তিনি সেটাকে বুঝিয়েছেন যে দ্য ডক্ট্রিন অফ প্রি এক্সিস্টেন্স অফ দ্য হিউম্যান সোল সাজেস্ট দ্যাট হিউম্যান সোলস হ্যাড প্রিন্যাটাল এক্সিস্টেন্ট ইন হেভেন বিফোর দে কেম টু আর্থ বিং ইউনাইটেড উইথ দ্য বডিজ। তাহলে আমাদের বডির সাথে ইউনাইট হওয়ার আগে তারা হেভেনে ছিল। এটা একটা সিম্পল হিসাব, সেটা কবিতাতে তিনি সুন্দর করে বুঝিয়েছেন। কবিতাগুলো একটু ভালো করে পড়বা, টেক্সট পড়লে এসব কোশ্চেন কোনো ব্যাপার না। হ্যাঁ, যারা টেক্সট পড়েছে বা ইয়া করেছে তাদের জন্য দেখো সমস্যা না এগুলো, বুঝতে পারছো? তাছাড়া তুমি টেক্সট না পড়ে হঠাৎ করে এটা পড়লে তুমি বুঝবা না যে আবার কোত্থেকে কী বলছে। টেক্সট না পড়ে কি এই কোশ্চেনগুলো বোঝা সম্ভব? বলো তো। না স্যার। হ্যাঁ, এই যে এই কোশ্চেনে যদি বলি, এই কোশ্চেনে তুমি কি বুঝবা যে টেক্সট পড়েনি বা কবিতাটা পড়েনি, যে হোয়াট ডু দ্য মিনেস্ট ফ্লাওয়ার্স রিভিল টু দ্য পয়েট, হঠাৎ করে এই লাইনটা বলা হলে সে বুঝবে এবার কোত্থেকে কী আসলো, এটা কোথা থেকে আসলো, কি বলতে যাচ্ছে, কোন কবিতায়, কেন, অতএব প্রশ্ন থেকে। কিন্তু যে কবিতাটা পড়েছে লাইনটার কোথায় থেকে কি মিনিংটা এসেছে সে কিন্তু ধরে নিতে পারবে, অতএব তার কাছে কোশ্চেনের ব্যাপারটা সহজ হয়ে যাবে। মিনেটস ফ্লাওয়ার মানে কি, একদম তুচ্ছ একটা ফুলও কি করে, কি নির্দেশ করে বলো, যেখানে ঈশ্বরের প্রতিনিধি আছে নাকি, যেখানে গডের স্পিরিটটা অবস্থান করছে। তারপর দ্য মিনেস্ট ফ্লাওয়ার্স রিভিল টু দ্য পয়েন্ট দ্যাট অল অবজেক্টস অফ নেচার আর পারভেড বাই দ্য স্পিরিট অফ গড। মানে গডের স্পিরিটটা একদম তুচ্ছ একটা ছোট ফুল থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে মহা, হ্যাঁ, যে সকল এলিমেন্টগুলো আছে সব কিছুর মধ্যে তার অবস্থান। পারভেড মানে কি, অবস্থান করা, বিরাজ করা, থাকা, এটাকে বোঝাচ্ছে। এই যে ট্রান্সেন্ডেন্টালিজম, হ্যাঁ, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ট্রান্সেন্ডেন্টালিজম? ট্রান্সেন্ডেন্টালিজম এমফাসাইজ দ্য ইনহেরেন্ট গুডনেস অফ পিপল অ্যান্ড নেচার, দ্য ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল ইনটিউশন অ্যান্ড ইমাজিনেশন অ্যান্ড দ্য বিলিফ ইন অ্যান ওভারআর্চিং স্পিরিচুয়াল রিয়েলিটি। হ্যাঁ, এইটা যে মানুষের মধ্যে কিছু গুডনেস আছে, তাই তো, এবং মানুষের কিছু ইনটিউশন বা ইমাজিনেশন পাওয়ার রয়েছে যেটা যুক্তি দিয়ে প্রমাণ করা যাবে না। এবং বিশেষ করে তার সবচেয়ে বড় থিওরিটা হলো কি, স্পিরিচুয়াল রিয়েলিটি, যে আমাদের আসলে স্পিরিট আছে কিনা, তাই তো? প্যাগানিজমে স্পিরিট বলে কিছু ছিল না, কিন্তু একেশ্বরবাদ তিনি যে সক্রেটিস প্রমাণ করে গেছেন যে আওয়ার সোল ইজ ইমর্টাল। সো আওয়ার সোল হ্যাজ আ প্রিন্যাটাল এক্সিস্টেন্স, ইট হ্যাজ কাম ফ্রম সামওয়্যার অ্যান্ড ইট উইল গো ব্যাক এগেইন, তাই তো? সেখানে আবার ফিরে যাবে, এরকম একটা বিশ্বাসকেই এটাকে বলা হয়েছে। তার মানে সোল কখনো অপরাধ করে না, ঠিক আছে? সোল কি কখনো অপরাধ করে? বডির বিরুদ্ধে অপরাধ হয়, জগতে যা কিছু থাকে তার বিরুদ্ধে অপরাধ হয়, সোলের বিরুদ্ধে অপরাধ হয় না, এনারা সেটাতে বিশ্বাস করে, ঠিক আছে তো?
কারণ সোলটাই মেনলি ইনহেরেন্ট গুডনেসকে নির্দেশ করে, কিন্তু আমরা সোলের বিরুদ্ধে গিয়ে আমরা জাগতিকভাবে অপরাধ করে থাকি। আচ্ছা, তারপরে জি স্যার। বাকি কারো একজন হাত তুলেছিলাম মানে মিম, তোমার কি এখানে সমস্যা আছে? স্যার অফ টপিক একটা প্রশ্ন ছিল, এটা তো হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, যদি এক্ষেত্রে কারোর যদি কোনো ব্রিফ বা শর্ট বা ব্লডে কোনো সমস্যা না থাকে, সে কি চাইলে মানে ক্লাসটা বাদ দিতে পারে? হ্যাঁ অবশ্যই, আমি যে তো আমার বলেছি সমস্যা যদি নাই। মনে হয় যে তার কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই তুমি লিভ নিবে, অযথা সময় নষ্ট করবা কেন? এবং যদি মনে হয় যে কারোরই কোনো সমস্যা নাই আপাতত এই তিনটার ভিতরে বা হিস্ট্রির ভিতরে, যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে ক্লাসটা আমি বন্ধ করে দিব, কারণ ফার্স্ট ইয়ার তেমনটাই করা হয়েছিল শেষের দিকে। ঠিক আছে? হ্যাঁ স্যার, দেখা যায় অনেকেরই আছে, আমার আজকে হ্যাঁ, প্রবলেম তোমার নাই, যদি আমি সমস্যা না ক্লাসগুলো থাকে তুমি লিভ নিবা, এটা আমার আপাতত এই লাস্ট মান্থে আমার কোনো জোরাজুরি নাই। তো জোরাজুরি একটাই যে পরীক্ষা দেবা না কি দিবা না, এটাতে জোরাজুরি আছে। হ্যাঁ, পরীক্ষা দিবা কি দিবা না, বাকিটা ক্লাস করা নিয়ে আমি কোনো জোর করছিস না। এখানে মোটামুটি আমি সময় দিব, যার খুশি জয়েন করবা, যার যে সমস্যা থাকবে আমি আলোচনা করব, যার সমস্যা নাই তারা বাড়িতে বসে এখন পড়বা, এখানে থেকে সময় নষ্ট করার দরকার নেই। তবে হয়তো বা থাকলে পারে কিছু কথা আসতে পারে যেটা হয়তো তুমি খেয়াল করনি, বা তোমার হয়তো প্রশ্নের ভিতরে নাই কিন্তু অনেক সময় জানা হয়ে যেতে পারে, এমনটাও থাকতে পারে। তবে যদি একদমই কোনো সমস্যা না থাকে তুমি লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই। হবে হাত তোলো, যদি কারো সমস্যা না শুনি আমি তাহলে কিন্তু আমি ক্লাসটা নিব না বেশিক্ষণ। আচ্ছা যাই হোক, তাহলে আমি গেলাম হচ্ছে উইলিয়াম ব্লেকের ব্রিফ নিয়ে বলছিলাম। উইলিয়াম ব্লেক বা স্টিক কোলরিজ দুইজনারই ব্রিফে যদি কারো সমস্যা থাকে হাত তোলো। আমি শুধু ব্রিফ ধরবো, তারপর শর্ট ধরবো, তারপর ব্রডে যাবো। অন্য একটা প্রশ্ন ছিল, সেটা বলো। হচ্ছে এই নিয়ে আচ্ছা বলো, তার একটা কোনটাই সমস্যা? পিডিএফ নিয়ে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এসটি কোল্ডেজের কি ব্রড, এসটি কোল্ডেজের শর্ট কোশ্চেনের কি পিডিএফ আমাদের কি দেননি? এটা পিডিএফ আমি পাইলাম না এখনো দেই নাই আমি, কোল্ডেজে। কি মনে হয় দেই নাই? স্যার একটু বল। আমি তো সব দেওয়া হয়েছে স্যার। আমি পাইনি, অক্টোবরে দেওয়া হয়েছে। এখানে শুধু ব্রিফ আছে আর হচ্ছে ব্রড কোশ্চেন আছে। আচ্ছা আমি দেখি কোন কোন গ্রুপে তুমি বলো তো, ফাইনাল এক্সাম গ্রুপের? স্যার আমরা ফাইনাল এক্সামিনেশন, জি স্যার ফাইনাল এক্সামিনেশন স্যার দেওয়া আছে। দেওয়া তো থাকার কথা, আমার তো মিস হওয়ার কথা না। আমি তো 3 জায়গায় শেয়ার করেছি, একটা হচ্ছে যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট গ্রুপে আছে, টোটাল তোমাদের সেকেন্ড ইয়ারের 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে রেগুলার ব্যাচের, একটা হচ্ছে ফাইনাল এক্সাম প্রিপারেশন, আর একটা হচ্ছে যারা থার্ড ইয়ারে পড়তেছে ইমপ্রুভ দিবে। এই 3 জায়গাতে আমি মোটামুটি শেয়ার করে থাকি, হয়তো বা মিস কোনোটা চলে যেতে পারে। এই যে এসটি কোল্ড লিস্ট, তাই তো? আমি একটু দেখে নিই। এটাতে জি এই যে শর্ট কোশ্চেন আছে তো দেওয়া, এই যে। স্যার আমার এখানে দেখাচ্ছে না। আচ্ছা সেটা হতে পারে, তুমি আবার একটু খেয়াল করো, আর না হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমি দরকার হলে লিঙ্কটা শেয়ার করে দিব। হ্যাঁ এখানে তো আছে দেওয়া, এই যে। আচ্ছা তাহলে মনে হয় ব্রিফে কারো কোনো প্রবলেম নেই। হাত চলেছে ফারজানা। হ্যাঁ ফারজানা আঞ্জুম, বলো তোমার সমস্যা কোন জায়গায়? ফারজানা আঞ্জুম, আচ্ছা হয়তো শুনতে পাচ্ছি না, তাহলে ব্রিফ বাদ দাও। ব্রিফের পরে আমরা চলে আসি হচ্ছে শর্টে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শর্টে বলো আগে প্রথমে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো শর্টের সমস্যা আছে কিনা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো শর্টের সমস্যা আছে কিনা? হাত তোলো আগে কারো সমস্যা থাকলে, নাকি পরেই নিয়ে, আমি বুঝতেছি না। থেকে মুবিন, নাজিফা থেকে আচ্ছা মনে হয় কারো সমস্যা নাই। আচ্ছা তাহলে স্যার কুবলা খানের 4 নাম্বারটার কথা বলছিলেন। হ্যাঁ এসটি কোল্ডিজের আসি। এসটি কোল্ডিজের শর্ট কোশ্চেন, তাই তো? এসটি কোল্ডিজের শর্ট কোশ্চেন। জি না স্যার, ব্রিফ কোশ্চেন 4 নাম্বার। হ্যাঁ তাই একটু কোর্স কথা বলতে হবে তো, আমি তো বারবার বলছি। আমি তো সেই ব্রিফ কোশ্চেন নিয়ে কখন বসে আছি যে ব্রিফ কোশ্চেন কি বন্ধ করবো? তোমরা কথা বলতে হবে দ্রুত। কোথায় 4 নম্বরে কি সমস্যা? হু ওয়াজ কুবলা খান, এটাতে? কার সমস্যা একটু কথা বলো। স্যার এনশিয়েন্ট ম্যারিনার 4 নাম্বারটা স্যার। হ্যাঁ এই যে অ্যানশিয়েন্ট ম্যারিনার 4 নম্বর, হ্যাঁ বলো কি সমস্যা? কি সমস্যা তোমার বলো 4 নম্বর এই কোশ্চেনটাই। কোথায় বোঝনি?
তুমি বলো কোথায় বোঝোনি? স্যার ভুল হয়ে গেছে স্যার 10 নাম্বার। ওহো, তুমি আগে ঠিক করো যে আসলে কোথায় তোমার সমস্যা, কুবলা খানের না ইয়ার অ্যানশিয়েন্ট স্যার ম্যারিনারের? এই যে স্যার স্যার এই যে ফেদম অফ স্কিন ফ্যান্টম বা স্কেলিটন শিপ। শিপ। হ্যাঁ, কবিতাটা পড়েছো? জি স্যার একবার পড়ছি আবার পড়তেছি। হ্যাঁ, তাহলে এটা তো একদম মানে মেজর অংশ এটা নিয়ে আলোচনা করা আছে, যে একটা শিপের কথা বলেছো। শিপটা কেমন ছিল বাকি যারা জানো বলো তো আমাকে, শিপটা কেমন ছিল? শিপটার ইয়া কেমন ছিল? একটা স্কেলিটন শিপ মানে যার কোনো মানে পাল ছিল না, পাল ছিল কিন্তু এগুলো জালের মতো না, ওই যে মাকড়সার জালের মতো, তাই না? এবং জাহাজটা যখন আসতেছে যাচ্ছে তখন পিছনে মানে ওটা সূর্যও দেখতে দেখা একটু যাচ্ছে। ভৌতিক। হ্যাঁ, ভৌতিক একটা ভেসেল, যার যার মধ্যে দুইজন ছিল না ব্যক্তি, দুইজন ছিল ব্যক্তি, তাই না? ধরা হচ্ছে দুইজন ব্যক্তি ছিল, তার ভিতরে স্যার। একজন হচ্ছে কি ডেথ আর একটা হচ্ছে লাইফ ইন ডেথ। হ্যাঁ, এবং তারা কি করছিল? তারা একটা খেলা করতেছিল। কি খেলা করতেছিল বলো তো? Gamble for the clues. হ্যাঁ, গ্যাম্বল, তাই তো? গ্যাম্বল করা মানে কি? মানে ওই যে আমরা অনেক সময় ইয়া করি না যে কার ভাগ্যে পড়বে, কার ভাগ্যে পড়বে? পাশা খেলা পাশা ওরা। খেলা, যেটা নাকি পাশা খেলা করছিল, যে তারা পাশা খেলা করছিল যে কার ভাগ্যে এই অ্যানশিয়েন্ট ম্যারিনারের জীবনটা পড়বে। তো অ্যানশিয়েন্ট ম্যারিনারের লাইফটা কার হাতে পড়লো? কার দিকে গেল? Life in death. লাইফ ইন ডেথ। তাহলে বাকিদের জীবন চলে গেল ডেথের দিকে, তাই সবাই মারা গেল, তাই না? এটা তাই বলছে দ্য ফ্যান্টম অর স্কেলিটন শিপ ইজ আ গাস্টলি ভেসেল দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ অ্যান্ড ডিসপেয়ার অ্যান্ড ক্যারিজ টু ওমিনাস ফিগার। অমিনাস কেন বলা হচ্ছে? অশুভ, তাই তো? ফিগার ছিল ডেথ এবং লাইফ ইন ডেথ। অশুভ। হ্যাঁ, লাইফ ইন ডেথ মানে কি? বেঁচে থাকবে কিন্তু মরার মতো অবস্থা, মানে এত কষ্ট থাকবে সবসময়, মৃত্যু যন্ত্রণা সহ। হ্যাঁ, হু গ্যাম্বল ফর দ্য সোল অফ দ্য সেলার্স। হ্যাঁ, দেখো বিশেষ করে যারা মানে এক্সাম প্রিপারেশনের ব্যাচে নতুন করে যারা যুক্ত হয়েছে তাদের প্রবলেম এটাই যে তারা টেক্সটগুলো ঠিকমতো পড়েনি, ঠিক আছে? আর দেখো যারা অলরেডি রেগুলার ব্যাচে পড়েছে তাদের জন্য কিন্তু মনে হয় না এই কোশ্চেনগুলো খুব কঠিন হবে। কঠিন কোশ্চেন কি এগুলো না সিম্পল? যারা টেক্সট পড়েছে, হ্যাঁ এগুলো তো গল্পের ভিতরে আছে। হ্যাঁ, এই জন্য টেক্সট যারা পড়েছো তাদের জন্য কিন্তু এগুলো সময় নষ্ট হবে না। কি যারা টেক্সট পড়োনি যে সময় নষ্ট হবে বলে টেক্সট, তাদের কিন্তু এগুলো পড়তে গিয়ে এখন মাথা খারাপ হয়ে যাবে যে কোথা থেকে কে আসতেছে এসব, হ্যাঁ কোথা থেকে আসতেছে, কীভাবে বলতেছে স্যার, হ্যাঁ এই জাতীয় জিনিস। বুঝতে পারছো ফারজানা? এই জন্য স্যার আমার সব টেক্সট পড়া শেষ স্যার। তাহলে এটা সম্পর্কে জানো না কেন? যদি টেক্সট পড়ে থাকো তাহলে এটা যদি না জানো তাহলে আমি কেমন করে বুঝবো যে এটা নেই? এটাই তো মেজর অংশ। এটা মানে ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার টার্নিং তো এই শিপটা। তুমি এটা পাওনি তোমার টেক্সটে? শিপটা থেকেই তো স্যার সব কাহিনী শুরু হইলো। হ্যাঁ, শিপটা থেকেই তো টার্নিংটা হয়েছে। তুমি শিপটা পাওনি টেক্সটে? স্যার একবার তো পড়ছি স্যার, মনে নেই, আবার অর্ধেকটা পর্যন্ত পড়ছি স্যার। তাহলে একটু বাকি। পড়া হয়নি, তাহলে তোমার পড়া হয়নি। কারণ এটা এমন একটা জিনিস আছে না যে তুমি যদি বলো এটা আমি ভুলে গেছি তাহলে আমরা মেনে নিতে পারি না, কারণ এটা তোমার সামনে থাকে সবসময়। ব্যাপারটা এরকম যে যেটা আমার সাথে থাকে সেটাই তুমি ভুলে যাবা, অন্য কিছু ভুলে যেতে পারো, কারণ এটা গল্পের একটা মেজর জিনিস। হ্যাঁ, এই কাহিনীর একটা মেজর পার্ট হচ্ছে এই লাইফ, এই ভেসেলটা। হ্যাঁ, অতএব এটা ভুলে গেলে পারে বিপদ। যেমন তোমার নামটা কি তুমি কখনো ভুলে যাবা? জি না স্যার। হ্যাঁ, ঠিক ওইভাবে তুমি যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে এটা ভুলে যাবা, ভাই এটা তুমি চিনবাই না যে ফ্যান্টম শিপ কি, তাহলে বুঝতে হবে তুমি টেক্সটটা পুরোটা ঠিকমতো পড়োনি। এটা হচ্ছে ব্যাপার। যাও, ওটা নিয়ে কথা বলবো না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ভেসেল, একটা নৌকা বা একটা জাহাজ, যাতে করে দুইজন ফিগার এসেছিল। ওই হচ্ছে ওল্ড ম্যারিনার বা তার সাথে আরও যারা ম্যারিনার ছিল তাদের মধ্যে একটা পার্থক্য করার জন্য, এবং বিশেষ করে কাকে বাঁচিয়ে রাখা হবে তার জন্য, এবং কাকে মেরে ফেলা হবে শাস্তিস্বরূপ, এটা দেখার জন্য। ওকে, আচ্ছা নুসাইবা নাসাদ বলো। স্যার আমার এসটি কলেজের শর্ট কোশ্চেনের 2 নাম্বার একটা সমস্যা ছিল। আচ্ছা, শর্ট কোশ্চেনে তাই তো? আচ্ছা, জি, তাহলে আমি স্যার। একটু পরে আসি, আগে আমি একটু ইয়াতে আসি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শর্ট কোশ্চেনে কারো সমস্যা থাকলে সেটাকে বলো, তারপর ধীরে লাইনে আসি আর কি। হ্যাঁ, তারপর তোমারটাই আসতেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের শর্ট কোশ্চেনে কোনো প্রবলেম আছে কিনা কারো? হাত তোলো। আমাদের কাছে শুধু পিডিএফ। স্যার আপনি হচ্ছে ব্লেকের হ্যাঁ বলো, ব্লেকের কি সমস্যা? শর্ট কোশ্চেন গুলোতে তো 3 স্টার দিয়ে দেননি। ব্লেকের 3 স্টার দেওয়া হয়নি? শর্ট কোশ্চেন গুলোতে ছিল না। আচ্ছা, আমি দেখবো নি ওটা। তোমার সমস্যা আছে কিনা সেটা বলো কোনোটাতে, বুঝতে পাকিটা আমি দেখছি।
আর তোমরা ওই যে আমাদের ওয়েবসাইটের যে অংশটা আছে ওখানে কি তোমরা যুক্ত হয়েছো? হ্যাঁ স্যার, ওখানে তো 7টা কোশ্চেন দেয়া আছে, আবার 4টার মধ্যে 3 স্টার দেয়া আছে ওয়েবসাইটে। হ্যাঁ, তাহলে ওখানে তো থাকার কারণ ওখান থেকে কপি করে তো আমি এটা দিয়েছি, ওখান থেকে কপি করেই দিয়েছি। ওটাতে শুধুমাত্র হয়েছে কি যে এখানে বেশি কোশ্চেন আছে, ওখানে আমি একটু কেটে ছেটে ছোটো করার চেষ্টা করেছি, হ্যাঁ, যারা সবার জন্য আর কি এই। হ্যাঁ আচ্ছা, আমি দেখছি। গতকালও তো এই কথাটা মনে স্যার হয় এগুলোর বলছিলাম, মধ্যে একটু স্টার দিয়ে দিন। গতকালও তো এই কথাই বলছিলাম মনে হয় যে স্টার দেওয়া নেই, তাই না? আচ্ছা, তো আমি দেখবো তাহলে এটাতে, কিন্তু ওখানে দিলাম এখানে নেই কেন? অদ্ভুত ব্যাপার তো, এখান থেকে তো কপি করে ওখানে দেওয়া, নাকি আমি ভুল করেছি? না, 2023 ঠিকই তো আছে। আচ্ছা, আমি দেখে এটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ, অথবা যদি সম্ভব হয় তোমরা ওয়েবসাইট থেকে ওখান থেকে দিয়ে একটু স্টার্ট দিয়ে নিও। হ্যাঁ, যদি আমার ইয়া হয়, যদি কোনোটা বাদ পড়ে যায়, ঠিক আছে? স্যার ওয়েবসাইট তো নাই, আপনি দিয়ে দিন। ওয়েবসাইটটা নাই? না স্যার ঢুকতে পারি না। ওয়েবসাইটে দেয়া আছে স্যার, ওখানে হচ্ছে টোটাল 7টা কোশ্চেন দেয়া আছে, সেখান থেকে 4টার মধ্যে 3 স্টার দেয়া হ্যাঁ, আছে। ওগুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, ওখানে আমি দিয়েছি, ওগুলো একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের কাজ একটু সহজ হয়ে যাবে আরো। হ্যাঁ, আর এটাতে একসাথে দেওয়া আছে যেখানে, এটা কি ব্রিফ? আচ্ছা, এই যে ইন্ট্রোডাকশন, এই যেখানে দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাতে দেওয়া আছে, তোমরা তাহলে একটু স্টারটা দিয়ে না, আমি কি স্ক্রিনশট দিয়ে দিব। যাও, স্ক্রিনশট দিয়ে তোমাদের ওখানে দিয়ে দিলাম, শেয়ার করে দিব, তোমরা একটু ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? আর এক্সাম প্রিপারেশন ব্যাচের তাহলে 2 জায়গাতে আমি দিয়ে দিলাম, তোমরা একটু পিডিএফের ওটার সাথে একটু লিঙ্ক করে নিও। আর এই ওয়েবসাইটটা কারা ঢুকতে পারোনি বলো? একটা ভিডিও দিয়ে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তারপর যদি তোমরা অ্যাড হতে না পারো তাহলে তো বিপদ। হ্যাঁ, এখন ডিজিটাল যুগে এসে ডিজিটালাইজড হতে হবে যতটুকু সম্ভব, এটাও একটা স্কিলস বর্তমানে। হ্যাঁ, ডিজিটালাইজেশন। ওকে, তাহলে ঠিক আছে, এটা সমাধান গেল। তারপরে তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কারো শর্ট কোশ্চেনে কোনো সমস্যা নাই? স্যার ওয়াটসওয়ার্থের পার্ট বি এরও কিন্তু 3 স্টার দেওয়া নাই। ওখানেও দেওয়া নাই, এটাও বাদ গেছে? কি ব্যাপার, জি স্যার। এটাও বাদ গেছে? স্যার ওয়েবসাইটে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে একটু তোমরা ইয়া ওখান করে থেকে নিও, দেখে এখান থেকে নিচ্ছি। একটু দেখে নিবা, হয়তো আমার মিস গেছে, যেখানে হয়তো আমি দিয়ে দিয়েছি এই জায়গায়। একটু দেখে নিও, ওখানে একটু অ্যাড হয়ে নিও, তাহলে আর এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, তোমরা একটু যুক্ত হয়ে নিও। আর কোনোটাই সমস্যা থাকলে বলবো, আমার দ্রুত কাজ করা তো, হয়তো দেখা যাচ্ছে যে মিস যেতে পারে, কারণ তোমাদের যদি এগুলো না পাও তাহলে হয় বলো? এগুলো অবশ্যই দেখে নিবা। এসটি কলেজটাই দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে এসটি কলেজে কার সমস্যা ছিল শর্ট কোশ্চেনে সেটা বলো এবার। স্যার এখানে কোশ্চেন দিছে হোয়াই ডিড দ্য সেলর কিল দ্য অ্যালবাট্রোস। ডিড দিয়া স্যার কোশ্চেন করছে, কিন্তু স্যার উত্তরের মধ্যে প্রেজেন্ট টেন্সে লেখছে। স্যার এটা যদি একটু বলতেন। ওটা নিয়ে কোনো সমস্যা না, ওটা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি যখন কবিতার সেন্সে যাবা ওটা তুমি প্রেজেন্ট টেন্স দিয়েও করতে পারবে, ওটা নিয়ে কোনো সমস্যা না। কারণ সাহিত্যিক যে কোনো গল্প কাহিনী আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে আলোচনা করতে পারি, সাহিত্য এবং হিস্ট্রি, ইতিহাস, ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? তবে যেন প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স মিক্স না হয়ে যায়। জি স্যার, বুঝছি। আচ্ছা, কার সমস্যা ছিল এসটি কলেজের? তো তোমারই? স্যার আমার। জি স্যার। আচ্ছা, তাহলে তো হলোই। ওকে, আর কারো শর্ট কোশ্চেনে? আচ্ছা, এবার আমি ফ্রিলি বলি, তোমাদের যদি সমস্যা থাকেই আসলে বলো, এই বারবার জিজ্ঞাসা করে সময় নষ্ট করাচ্ছে, তোমরা হাত তোলো যার যার সমস্যা আছে এবার। আর যদি মনে হয় যে কারো সমস্যা নাই, তো আমি ক্লাসটাকে কেটে দিব। হ্যাঁ, বরং তো তোমরা পড়ো, এইভাবে সময় নষ্ট করার দরকার নেই।
সাদিয়া আক্তার জোনাকি, বলো তোমার কোথায় সমস্যা? স্যার এসটি করে এই যে 8 নাম্বার শর্ট কোশ্চেনটা। 8 কোশ্চেন কি ব্রিফ না শর্ট? স্যার শর্ট। 8 নম্বর শর্ট এসটি গোল্ডিজের 8 নম্বর জি, স্যার। 8 নম্বর বলে তো কোনো শর্ট দেখতেছি না আমি, এখানে তো দেখতেছি 7টা আর এখানে তো হচ্ছে 2টা। কোনটা একটু ভালো করে? স্যার সরি 7 নাম্বারটা। হ্যাঁ? 7 নাম্বার। স্যার 7 নাম্বারটা। 8 আমি তোর কথা বুঝলাম, তোমার এদিকে স্যার সাউন্ড 7 নাম্বারটা। তুমি একটু আমাকে লিখে দাও, তোমার এই সাউন্ড স্যার 7 নাম্বার। 7 নম্বর এটা স্যার 7 নাম্বার বলছি। 7, জি স্যার। ওই 7টাই নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, হ্যাঁ, যে স্পেকট্রাশিপ বা ফ্যান্টমশিপ সেটাই, যেটা নিয়ে এর আগে কথা বললাম, হ্যাঁ, আমরা ব্রিফে। জি স্যার। স্যার এই যে স্পেকট্রাশিপ বা ফ্যান্টমশিপ, এখানে কয়জন ফিগার ছিল? 2 জন স্যার। 2 জন। আচ্ছা, কারা কারা ছিল? এই যে গোসলি শিপ নিয়ার, মানে এখানে পুরোটার কাহিনীর সাথে ওটাকে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডেথ অ্যান্ড লাইফ। হ্যাঁ, ডেথ অ্যান্ড লাইফ ইন ডেথ। ওমেন স্যার। 2 জন উইমেন ছিল নাকি? এখানে দাস সমস্যাটা কি পুরোটা পড়াই দিতে হবে না কোথাও স্পেশাল সমস্যা আছে? স্যার পরে দিন আমার জন্য ভালো হতো। স্যার তোমার কথা আমি বুঝতেছি না, এই কারণে যে তুমি যখন কথা বলছো তখন বাইরে থেকে কয়েকজন সাউন্ড আসছে যে কথা বলার, হ্যাঁ, এই জন্য তোমার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ কি বুঝতে পেরেছো ওর কথা? একটু বলো তো, আমাকে রিপিট করো। পুরোটা পড়াই স্যার দিবো? বলছি পরে দিলে ভালো হতো। আচ্ছা, পড়াই দিই পুরোটা। একটু টেক্সটগুলো পড়ো, না হলে এগুলো এভাবে করে কোনো কাজ হবে না তোমার, হ্যাঁ, কারণ আমি তোমাকে পুরোটা পড়াই দিতে কোশ্চেনে আদলে পড়াবো, এ দিয়েও তোমার কোনো উপকার হবে না যদি তোমার টেক্সট সম্পর্কে ধারণা না থাকে, ঠিক আছে? টেক্সটটা কি পড়া আছে তোমার? জি স্যার করছিলাম। পড়লে তো এটা পারার কথা, এখানে তো তেমন তাহলে কঠিন কিছু নাই, হ্যাঁ, ওকে। তা দেখি, বলছে দ্য স্পেকট্রাশিপ অর ফ্যান্টমশিপ in the rhyme of the ancient manner by Samuel Taylor Coleridge is one of the most haunting and vividly described element of the poem. Haunting মানে কি? haunting বলতে কি বোঝায়? haunting মানে ভীতিকর। হ্যাঁ, ভীতিকর, ভয়ানক, তাই তো, যেটা আমাদের মনের ভিতরে সবসময় একটা আতঙ্ক সৃষ্টি করে, আতঙ্কজনক। সার্ভিং অ্যাজ আ পটেন্ট সিম্বল অফ সুপারন্যাচুরাল ফোর্সেস অ্যান্ড ইম্পেন্ডিং ডুম। সুপারন্যাচুরাল মানে বুঝো? সুপারন্যাচুরাল কি জিনিস? জি স্যার। সুপারন্যাচুরাল কি? অতিপ্রাকৃত। হ্যাঁ, আধ্যাত্মিক। বিয়ন্ড নেচার নাকি? হ্যাঁ, বিয়ন্ড নেচার। তাহলে এরকম কিছু ফোর্সের বা ইম্পেন্ডিং ডুমের সুপারন্যাচুরাল সিম্বল হিসেবে কাজ করেছে। ইটস ইয়ারি অ্যারাইভাল অ্যান্ড দ্য চিলিং ফিগার্স। এটার কি, এই ইয়ারি মানে বুঝো তো? ইয়ারি বলতে কি কি বোঝাচ্ছে? ভৌতিক। ভৌতিক, তাই না? গোস্টলি। অ্যান্ড চিলিং ফিগার্স মানে কি? চিলিং মানে কি? ভয়াবহ নাকি? একদম ভয়াবহ যে ফিগার। অ্যাব্রোড, অ্যাব্রোড মানে কি? জাহাজের উপরে। ইট, তাহলে অ্যাব্রোড ইট মানে জাহাজের উপরে যে সকল চিলিং ফিগার ছিল এবং এই জাহাজটার যে ভৌতিক উপস্থিতি, হঠাৎ করে উপস্থিত আসলো, সিগনিফাই আ পিভটাল মোমেন্ট ইন দ্য ম্যারিনার স্টোরি, ট্রান্সফর্মিং দ্য অলরেডি ডায়ার সিচুয়েশন ইনটু ওয়ান অফ কসমিক জাজমেন্ট অ্যান্ড রেট্রিবিউশন। হ্যাঁ, যেটা হচ্ছে কি করে, এটাকে ট্রান্সফর্ম করে দেয়, যে যেটা ছিল একটা সাধারণ ভয়ানক ঘটনা সেটাকে কসমিক মানে কি, এই পুরো মানে বৈশ্বিক বা মহাবিশ্বের সাথে রিলেটেড একটা জাজমেন্ট বা রেট্রিবিউশনে রিলেটেড করে দেয়। কারণ কি? কারণ তুমি একটা পাখিকে হত্যা করেছো, তাই পাখির হত্যা করার পাপের একটা শাস্তি তোমাকে বহন করতে হবে। তাহলে শাস্তিটা কি? জাগতিক আমাদের মানবিক জাজমেন্ট নাকি পুরো বৈশ্বিক জাজমেন্ট? এটা বলো তো। বৈশ্বিক জাজ। এটা তো আর কোনো সরকার তোমাকে জাজ করেনি, তাই না? সরকার তো তোমাকে জাজ করেনি, তাই না? এরকম আর কি বলছে। দ্য স্পেকট্রাশিপ মেক্স ইট অ্যাপিয়ারেন্স এট আ মোমেন্ট অফ এক্সট্রিম ডেসপারেশন ফর দ্য ম্যারিনার এন্ড হিজ ক্রু। যারা আটকে ছিল না। ডুম দ্বারা কি বোঝানো হয়েছে? ইম্পেন্ডিং ডুম। বলো বলো। ডুম দ্বারা এখানে কি বোঝানো হয়েছে স্যার? ইম্পেন্ডিং যে ডুম আছে এখানে ডুম দ্বারা কি বোঝানো হয়েছে? ডুম, ডুম মানে কি? শেষ পরিণতি। জি স্যার। শেষ পরিণতি, মৃত্যু।
একটু দেখবা ডিকশনারিতে মিনিং টিনিং একটু দেখবা। হ্যাঁ, ডুম মানে কি বলতো? দেখো, ডেথ, ডিস্ট্রাকশন আর শেষ পরিণতি, যেটা আমি বললাম। হ্যাঁ, সর্বনাশ স্যার। হ্যাঁ, শুধু সর্বনাশ বললে ভুল হবে, সর্বনাশ বললে তো ক্ষতি বোঝায়, তাই না? কিন্তু এটাকে একদম মৃত্যুকে পর্যন্ত টাচ করছে, বুঝতে পারছো? স্যার ইমপ্যান্ডিং মানে তো আসন্ন বোঝায়, আসন্ন, তাই না? হ্যাঁ মানে আসন্ন, আসন্ন, হ্যাঁ ইমপেন্ডিং মানে আসন্ন, যে আসছে একটা ঘটনা, একটা ধ্বংসের একটা বিষয় আসতেছে, এটা বোঝায়। তাহলে নিয়তি, কোনটা নিয়তি? স্যার ডুম শব্দের অর্থ নিয়তিও তো মানে বোঝাচ্ছে। ডুম শব্দের অর্থ নিয়তি। নিয়তি মানেটা কি? নিয়তি বলতে কি বোঝায়? তুমি বলো, নিয়তি বলতে কি বোঝায়? ভাগ্য স্যার। নিয়তি মানে তো ভাগ্য, তো ফেট বা ফরচুনকে বোঝায়। এখানে ডুমের সাথে তো এর কোনো সম্পর্ক নেই। এটা তো ডুম স্যার বলতে শেষ এখানে পর্যন্ত বুঝেছি বোঝায়। স্যার কৃতকর্মের ফলাফলটা যে অনেক ভয়াবহ এটা। ঠিক আছে, তোমরা কি কবিতাটা পড়োনি নাকি? আমি বুঝলাম না, যারা প্রশ্ন জ্ঞান করছে তারা কবিতাটা পড়োইনি। এটা হচ্ছে একটা বড় সমস্যা তোমাদের জন্য। হ্যাঁ, কবিতাটা না পড়লে বা ভিডিও ক্লাসগুলো দেখে একটু যদি একদমই মনে করো যে তুমি কোশ্চেন পড়বা তো ভিডিও ক্লাস দেখবে না, তাহলে তোমার বিপদ আছে। এই কোশ্চেন পড়ে আরও 5 ঘন্টা সময় নষ্ট হবে, তারপর তুমি এটাকে ক্লিয়ার করতে পারবে না, কারণ তুমি সেন্সগুলোই তো বুঝবা না, তাই না? এই গল্পের সাথে তো এগুলোরও একটা সেন্স রিলেটেড। তুমি যদি গল্পের সেন্সটা না বুঝো, তাহলে তোমার পক্ষে এই কোশ্চেনের এই সহজ মিনিংও ধরা কঠিন হয়ে যাবে। তুমি তখন অন্য মিনিং খুঁজতে যাবা, ঠিক আছে? অন্য মিনিং খুঁজে এখানে লাভ হবে না। তো একটু এই জন্য তোমাদেরকে বারবার বলছি, একটু সময় যদি নষ্ট করতে হয় তো টেক্সটের দিকে সময় নষ্ট করো। কোশ্চেনে মানে একদম নাক মুখ ডুবিয়ে পড়াশোনা করলেও টেক্সট না পড়লে কিন্তু কাজ হবে না, কিচ্ছু বুঝবে না, কারণ এটা কাটা কাটা ভাব লাগবে। কারণ কোশ্চেন মানে কাটা কাটা ভাব, এটা একটা সামারাইজেশন, যেখান থেকে ছিঁড়ে ছুঁড়ে তোমাকে কোশ্চেনের আদলে আলোচনা করা হয়েছে। এখানে কোনো গল্প আনলে হবে না, এখানে কোনো সামারি বসালে হবে না, বুঝতে পারছো? আচ্ছা যাও, বলছে দ্য স্পেক্টারশিপ মেক্স ইট অ্যাপিয়ারেন্স অ্যাট আ মোমেন্ট অফ এক্সট্রিম ডেসপারেশন ফর দ্য ম্যারিনার অ্যান্ড হিজ ক্রু। এখন এই মিনিংটা যে কী বুঝবা তুমি যদি টেক্সট না পড়ো? যে এক্সট্রিম ডেসপারেশন বলতে এখানে কী বোঝানো হচ্ছে? কোন সময়ের অবস্থানটাকে বোঝানো হচ্ছে বলো? এখানে তো আমি গল্প বলছি না, আমি একটা সিচুয়েশনকে তুলে ধরছি। এক্সট্রিম ডেসপারেশন বলতে এখানে কী বোঝানো হচ্ছে? স্যার এই যে বার্ডগুলো কি শুধু শুধু মেরে ফেলছে স্যার এটা? ওটা কেন? ওটা এক্সট্রিম, এই যে বললাম যে তুমি বুঝবা কেমন করে এক্সট্রিম ডেসপারেশন বলতে কী বোঝায়। এখানে বোঝানো হচ্ছে তারা পানি পাচ্ছে না, তাই তো? তাদের নৌকা থেমে গেছে, তারা বাঁচার মতো পরিস্থিতিতে নেই, এটাকে বলা হচ্ছে এক্সট্রিম ডেসপারেশন। ওই পাখি হত্যা করাটা না, এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থানটা, যে পাখি হত্যা পরবর্তী তাদের নৌকাটা যখন স্থির হয়ে গেছে, তাই না? তাদের নৌকা চলছে না, বাতাস নাই, তাই তো? পানীয় জল নাই, চারিদিকে পানি লবণাক্ত, তাই না? এক ফোঁটা পানি নাই খাওয়ার মতো, এইটাকে বলে এক্সট্রিম ডেসপারেশন, মানে হতাশা, কষ্ট, তাই তো? এই সময়ে এই শিপটা এসেছিল, তাই বলা হচ্ছে যে এই শিপটা কখন এসেছিল? যখন ম্যারিনাররা তাদের এই খারাপ অবস্থার মধ্যে ছিল, ঠিক আছে? দ্য ক্রু স্ট্যান্ডেড ইন দ্য মিডিল অফ আ ভাস্ট অ্যান্ড স্টিল ওশেন উইথ নো উইন্ড অর মুভমেন্ট। এগুলো কি পরিচিত মনে হচ্ছে? তো আমি যে পড়ছি এই কথাগুলো কি পরিচিত মনে হচ্ছে? যাদের কাছে অপরিচিত মনে হবে, মনে করবো যে তারা এই বিষয়টার সাথে বোঝেনি, আর এগুলো বুঝেও এখন খুব একটা কঠিন কষ্ট হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড মানে কি? আটকে থাকা। তাহলে দ্য ক্রু মানে কি বলো তো? ক্রু মানে কি? স্যার নাবিক। হ্যাঁ, নাবিকদের বোঝানো, তাই তো? যে নাবিকেরা এই বিশাল সমুদ্রের মধ্যে, হ্যাঁ, ভাস্ট অ্যান্ড স্টিল, স্টিল মানে কি? স্থির ওশনের মধ্যে, যেখানে কোনো বাতাস নাই, যেখানে কোনো পানির ঢেউ নাই, যে ক্রুরা কি ছিল? আর অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ ফর এই যে ফ্রম থ্রাস্ট অ্যান্ড এক্সপোজার, তাই না? তাদের রোদ, বৃষ্টি, তাই তো? সরি, বৃষ্টি তো ছিল না, তীব্র তাপদাহ, সাথে রয়েছে অন্ধকার, আর রয়েছে প্রাণী তৃষ্ণা, এই সব কিছুর মধ্যে তারা ছিল কোথায়? অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ। অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ মানে কি? কি মৃত্যুর মুখে, নাকি? মৃত্যুর মুখে অবস্থায়। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম সিম আনন্যাচারাল, চারিপাশের পুরো বিশ্বটা তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। উইথ দ্য সি অ্যান্ড স্কাই আননার্ভিংলি স্টিল, যেখানে আকাশ, যেখানে সমুদ্র পুরো শান্ত নীরব হয়ে আছে। এবং সেটাকে এমনভাবে ডেসক্রাইব করা হয়েছে, দেখো, অ্যাজ আইডল অ্যাজ আ পেইন্টেড শিপ আপন আ পেইন্টেড ওশান। এটা কাকে বোঝাতে মানে ইউজ করা হয়েছে? কোন শিপটাকে বোঝাতে? স্যার যে শিপটা স্যার ওরা আটকে গেছে স্যার। হ্যাঁ, মানে হচ্ছে নাবিকদের শিপটাকে, এটা ওই স্পেক্টার শিপকে বোঝাতে ব্যবহার করা হয়নি। ঠিক ছবির মতো হয়ে আছে, যে কোন সময়ে আসলে স্পেক্টার শিপটা উপস্থিত হয়েছিল। বলছে এগেইনস্ট দিস আনন্যাচারাল স্টিলনেস আর ডিস্ট্যান্স স্পেক অ্যাপিয়ার্স অন দ্য হরাইজন। ওই সময় ঠিক দূরে একটা ছোট্ট বিন্দু মতো কিছু একটা যেন দেখা গেল,
অ্যান্ড অ্যাজ ইট ড্রজ নিয়ারার ইট টেক্স অন আ গসলি অমিনাস শেপ। তা যত কাছাকাছি এগিয়ে আসতেছে ওই ছোট্ট স্পেক বা হচ্ছে বিন্দুটা, তত তাদের কাছে মনে হচ্ছে একটা ভুতুরে কোনো একটা শেপ। দ্য মোস্ট ডিস্টার্বিং অ্যাসপেক্ট অফ দ্য স্পেক্টার শিপ অ্যারাইভাল ইজ দ্যাট ইট সেল উইদাউট এনি উইন্ড, যে চারিদিকে কোনো বাতাস নেই কিন্তু শিপটা ঠিকই এগিয়ে আসতেছে। অর টাইড টু প্রোপেল ইট, তাই তো, এমনকি কোনো ঢেউ নেই যে ঢেউটা জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। এতে কি হচ্ছে, যখন কোনো বাতাস ছাড়াই কোনো জাহাজ যখন তোমার দিকে এগিয়ে আসবে তখন তোমার কেমন মনে হবে? এটা স্বাভাবিক মনে হবে না ভুতুরে মনে হবে? ভৌতিক মনে হবে। তাই বলছে হাইটেনিং ইটস সুপারন্যাচারাল ওরা, এতেই মনে হচ্ছে এখানে একটা সুপারন্যাচারাল কোনো ভৌতিক কোনো ঘটনা ঘটে যাচ্ছে। অ্যাজ দ্য ক্রু ওয়াচ ইন হরর, তারা ভয়ে দেখতেছে। দে রিয়েলাইজেস দ্যাট দিস শিপ ডিফাইস নেচার লজ, কারণ কি উইদাউট আ ব্রিজ উইদাউট আ টাইড শি স্টিডিজ উইথ আপরাইট কিল। কিল মানে কি বলো? জাহাজের কিল বলতে কোনটা বোঝায়? স্যার পাল। পাল কেন? বাকিরা কি জানো না? কেউ জানো? স্যার নিচের একটা অংশ। নিচের অংশ বলতে জাহাজের সামনের নিচের অংশ, এটা টেক্সটে এখানে দেখানো হয়েছিল। এখন ওটা না দেখালো পর্যন্ত নিচে সামনে ওগুলো বোঝালে তুমি বুঝবে না আসলে কোনটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, অতএব এই জিনিসগুলো জটিল। এই যে দেখো, এই যে সামনের এই অংশটুকুকে, এই যে এইটুকু দেখা যাচ্ছে, জাহাজ যখন সোজাসুজি আমার দিকে আসবে তখন আমি কোনটুকু দেখবো? জাহাজের পিছন ভাগ দেখবো না এইটুকু দেখবো? বলো তো। এইটুকু দেখবো। তাহলে এইটুকু শুধু দেখা যাচ্ছে সামনে থেকে, জাহাজ যখন আসছে তখন এইটুকু শুধু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সামনের এই যে অংশটুকু দেখো, এইখানের এই যে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কিল, মানে যতটুকু তুমি সামনে থেকে খেয়াল করতে পারছো। তার কোনো বাতাস নেই, কোনো ঢেউ নেই, তা কিন্তু জাহাজটা ঠিকই সামনের দিকে এগিয়ে আসছে। তাই বলছে এখানে, হ্যাঁ, যে শি স্টিডিজ উইথ আপরাইট কিল। স্টিডিজ মানে সামনের দিকে এগিয়ে আসা। হ্যাঁ, তাই বলছে অ্যাজ দ্য গোস্টলি শিপ ড্রজ নিয়ারার দ্য ম্যারিনার গ্লিমস টু ইটস, বলছে গ্লিমস টু ইটস ক্রু। এখানে আবার দুটা ক্রু রয়েছে। তারা কারা? টু স্পেকট্রাল ফিগার্স হু সিম্বলাইজ দ্য ফোর্সেস অফ ডেথ অ্যান্ড ইটার্নাল সাফারিং। যে দুজন আবার হচ্ছে কি ডেথ অ্যান্ড ইটার্নাল সাফারিং, মানে কি ডেথ মানে তো ডেথ, আর ইটার্নাল সাফারিং মানে হচ্ছে লাইফ ইন ডেথ, নাকি? এই দুইজন ফিগার ওখানে বসে আছে। কোলরিজ ডেসক্রাইব দিস ফিগার ইন স্টার্ক অ্যান্ড টেরিফাইং ডিটেল, মানে ডেসক্রাইব করেছে তো জটিলভাবে, দেখতে কেমন। হ্যাঁ, যে হচ্ছে লাইফ ইন ডেথ, তার ঠোঁট লাল, তাই না, চামড়া পুরো সাদা, এগুলোকে বর্ণনা করেছে সে একদম ইন ডিটেল আলোচনা করেছেন। হ্যাঁ, তারপর দ্য ফার্স্ট ফিগার ইজ ডেথ স্কেলিটাল অ্যান্ড গ্রিম রিপ্রেজেন্টিং দ্য ফাইনালিটি অফ মর্টাল লাইফ, মানে মৃত্যুকে নির্দেশ করছে। অন্যদিকে দ্য সেকেন্ড ফিগার লাইফ ইন ডেথ হু ইজ মোর হরিফাইং, দেখো এখানে বলা হবে, হ্যাঁ, ফর শি সিম্বলাইজেস আ ফেট ফর আওয়ার্স, দেখো ফার ওয়ার্স দ্যান ডেথ, কারণ লাইফ ইন ডেথ এমন একটা মানে ফেটকে নির্দেশ করছে যেটা মৃত্যুর থেকেও আরও জটিল। তারপরে দেখো দ্য নাইট মেয়ার লাইফ ইন ডেথ ওয়াজ শি, তা লাইফ ইন ডেথ হচ্ছে নাইট মেয়ারের মতো। নাইট মেয়ার মানে কি? দুঃস্বপ্নের মতো একটা ব্যক্তি, নাকি? হু থিক্স আ ম্যানস ব্লাড উইথ কোল্ড, যাকে দেখলে পারে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যাবে, এইরকম একজন তার চেহারা। তারপর হচ্ছে দ্য অ্যারাইভাল অফ স্পেক্টার শিপ ইজ আ সিম্বল অফ ডুম, জাজমেন্ট অ্যান্ড দ্য ইনএসকেপেবল কনসিকুয়েন্স অফ ম্যারিনার্স অ্যাকশন। বাই কিলিং দ্য অ্যালবাট্রাস দ্য ম্যারিনার ব্রট আ কার্স আপন হিজ শিপ, তাহলে ওই যে কার্স এনেছিল তারই, তাই তো, একটা শাস্তি স্বরূপ। দ্য অ্যাপিয়ারেন্স অফ স্পেক্টার শিপ মার্কস দ্যাট মোমেন্ট হোয়েন ডিভাইন রেট্রিবিউশন ডিসেন্ডস আপন ইট। রেট্রিবিউশন মানে কি? শাস্তি। যেখান থেকে কি হয়েছিল, যে ডিভাইন বা স্বর্গ থেকে একটা শাস্তি তাদের উপরে নেমে আসলো, আর নেমে আসার এই প্রমাণই হচ্ছে এই স্পেক্টার শিপটা। দ্য স্পেক্টার শিপ ফাংশন অ্যাজ দ্য ভেহিকেল অফ দিস পানিশমেন্ট আফটার দ্য গোস্টলি শিপ পাসেস দ্য ম্যারিনার্স ক্রুমেটস বিগিন টু ডাই। হ্যাঁ, যখন এই গোস্টলি শিপটা তাদের পাশ দিয়ে গেল তখন কি হলো, তার ম্যারিনারের সাথে যে সকল, কতজন ছিল বলো তো ম্যারিনার টোটাল? 200 জন, তাই তো। হ্যাঁ, 4 টাইম 50 বলা হয়েছিল, নাকি? 4 টাইম 50 সবাই মারা পড়লো। তার মানে এটাই হলো মেনলি কথা, তেমন জটিল কিছু নয়, সিম্পল একটা হিসাব। এইটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপর এসটি কলেজের আর শর্টে কোনো কারো সমস্যা? স্যার কুবলা খানের প্রথম প্রশ্নটা যদি একটু বুঝাই দিতেন। রোমান্টিক এলিমেন্ট কি কি আছে, তাই তো? জি স্যার। রোমান্টিক এলিমেন্ট কি কি আগে সেটা বুঝি আমরা। একটা রোমান্টিক এলিমেন্ট কাকে বলে? হ্যাঁ স্যার, এই নাবিককে কেন অ্যানশিয়েন্ট বলা হয়েছে? অ্যানশিয়েন্ট মানে ওল্ড। তা তো জানি স্যার, কিন্তু
স্যার দ্য রাইম এন্ড মানে এনশিয়েন্ট কেন বলা হয়েছে স্যার রাইমের অনুপাত একজন কথা বলো, আমি কারো কথাই বুঝি নাই। হ্যাঁ, একজন যখন কথা বলো তখন আরেকজন চুপ হয়ে যাবে। হ্যাঁ, আবার বলো, যে কথা বলো সে হাত স্যার তোলো। বুঝছি স্যার বুঝছি। কি বুঝছো বলো তো, আমাকে এবার বোঝাও তুমি কি বুঝছো। স্যার লুকটা অনেক বিদ্রোহ ছিল স্যার, এই জন্য এনশিয়েন্ট বলা হয়েছে। কবিতাটা পড়লেই তো বোঝা যেত যে আসলে তাকে অ্যানশিয়েন্ট কেন বলা হয়েছে, বুঝনি? তোমাদের টেক্সট না জি স্যার, পড়ার তার যে পরিণতি। কঙ্কাল সার ছিল স্যার, বুঝছি। হ্যাঁ, শুরুতেই তো এই কথাগুলো বলা হয়েছে, তাই না? শুরুতেই তার অবস্থানটাকে বর্ণনা করা হয়েছে। স্যার বুঝছি এখন। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলেও ভালো, বেশি বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে যাও, শর্টে গেল। যদি রোমান্টিক এলিমেন্টগুলো কী কী এবার বলো। রোমান্টিক এলিমেন্ট বলতে আমরা কী কী বুঝি বলো তো? রোমান্টিক এলিমেন্ট তুমি এ পর্যন্ত কী জেনেছো ফার্স্ট ইয়ার থেকে? রোমান্টিক এলিমেন্টগুলো কি জানা আছে? স্যার এই যে মানে সেলিব্রেশন অফ নেচার, মানে নেচারের প্রেজ করা, দেন ইমাজিনেশন এখানে থাকবে, এরকম টাইপের সাবলাইম জিনিসপত্র আর কি। না, এটা তো বুঝলা, কিন্তু তুমি কি সেই এগুলো ধারণাটা পড়েছো আসলে আসলে? ওভাবে এখানে তো না, কিভাবে এখান থেকে পড়লা। তুমি কি আজ পর্যন্ত রোমান্টিক এলিমেন্ট নিয়ে কোনদিন পড়েছো কিছু? জেনেছো রোমান্টিক এলিমেন্টগুলো কি কি হয়? তুমি তো হিস্ট্রি পড়ছো না? হিস্ট্রিটা পড়ছো, রোমান্টিক এজটা পড়ছো? রোমান্টিক এজটা পড়েছো? না স্যার, রোমান্টিকের লাস্টে 3টা এজ বাকি আছে স্যার। না স্যার, তাহলে তো প্রবলেম না, না পড়লে তো এখন প্রবলেম। যাই হোক, আমি পড়াই দিচ্ছি নাও। স্যামুয়েল টেলর কোল্ডিস কুবলা খান ইজ অফেন হেল্ড অ্যাজ ওয়ান অফ দ্য কুইন এসেন্সিয়াল পয়েমস অফ রোমান্টিসিজম, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েম। কিসের কারণে? কারণ ইট এমবডিস ম্যানি অফ দ্য কি থিমস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। তাহলে রোমান্টিক এইজের যে রোমান্টিক মুভমেন্ট হয়েছিল তার বিশেষ বিশেষ কিছু কি থিমস বা ক্যারেক্টারিস্টিক্স এই কবিতার ভিতরে আছে, ইনক্লুডিং দ্য সেলিব্রেশন অফ নেচার, ইমাজিনেশন, দ্য সুপারন্যাচারাল, দ্য সাবলাইম অ্যান্ড দ্য ভিশনারি এক্সপিরিয়েন্স। তাহলে সেলিব্রেশন অফ নেচার মানে কি? কারণ রোমান্টিক কবিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা নেচারকে, লাভ ফর নেচার যাকে বলা হচ্ছে বাংলা কথা, তারা সব কিছু তাদের থিমের ভিতরে প্রকৃতিকে অ্যাড করেছে। তারা ছিল হাইলি ইমাজিনেটিভ, তার ইমাজিনেশন দিয়ে এমন পর্যায়ে চলে গেছে যেটা কমন পিপলদের পক্ষে ধরা সম্ভব না। সুপারন্যাচুরাল এলিমেন্ট মানে কি? এই যে আমরা যেটা পাচ্ছি, তাই না? এছাড়া দেখো প্যান্থিজম, মানে বিভিন্ন কবির বিভিন্ন বৈশিষ্ট্য ছিল। দ্য সাবলাইম মানে কি? যেটা হচ্ছে খুবই সাবলাইম মানে হচ্ছে হাই লেভেলের চিন্তাভাবনা, ঠিক আছে, হাই থট, এই জাতীয় জিনিসকে বোঝায়। আর ভিশনারি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে কাল্পনিক শক্তির মাধ্যমে কোনো কিছুকে বর্ণনা করা। সেটা জন কিটসের কবিতা পড়ো, বা হচ্ছে উইলিয়াম ব্লেকের কবিতা পড়ো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়ো, শেলির কবিতা পড়ো, যেখানে একটা ভিশনারি এক্সপিরিয়েন্স। ভিশনারি মানে হচ্ছে তিনি যেন কোনো কিছুকে দর্শন তত্ত্বের পর্যায়ে চলে যাওয়া, তাই তো তিনি যেন কোনো কিছু ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারেন, এরকম একটা বিষয় তাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো দেখো, প্রথমটা হচ্ছে কি? প্রথমটাই হচ্ছে যে দ্য হলমার্ক অফ রোমান্টিসিজম ইজ দ্য এমফাসাইজ অন ইমাজিনেশন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ইমাজিনেশন। তারা চেষ্টা করেছে হাইলি ইমাজিনেটিভ কোনো কিছুকে তুলে ধরতে। কারণ এই কবিতাটা কি তুমি পড়েছো বলো তো? এই কবিতাটা পড়েছো? টেক্সটটা পড়েছো? জি স্যার। হ্যাঁ, যদি পড়ে থাকো, এটা কি বাস্তবে কি কল্পনা করা সম্ভব এই কবিতাটা? না, ইম্পসিবল স্যার। এটা কি স্বপ্নের মতো মনে হয় না, যেটা স্বপ্নে ঘটতে পারে এরকম ঘটনা? জি স্যার। স্যার রিমি পোয়েম, বাস্তবতা নেই এটা। তাহলে এই জন্য এখানে ইমাজিনেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে ইমাজিনেশনের উপর ভর করে তিনি এটা লিখতে পেরেছেন। ইমাজিনেশন ছাড়া সম্ভব না এই কবিতাটা লেখা। তাই বলেছে কুবলা খান ইজ আ প্রাইম এক্সাম্পল অফ আ পোয়েম বোর্ন ফ্রম দ্য ইমাজিনেশন। এটা পুরো কল্পনা থেকে তৈরি। এবং কোল্ডিস নিজেও ক্লেম করেছে যে ইট ওয়াজ রিটেন আফটার আ ড্রিম হি হ্যাড হোয়াইল আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ আফিম। তার মানে তিনি আফিমের আন্ডারে যখন ছিলেন, মানে তিনি যখন নেশার মধ্যে ছিলেন, ঘোরের ভিতরে ছিলেন, তখন তিনি স্বপ্নে মনে হয় এই ঘটনাটা লিখেছিলেন। তাই বলছে দ্য পোয়েমস ফ্যান্টাস্টিক্যাল ইমেজারি অ্যান্ড ড্রিম লাইক কোয়ালিটি সাজেস্ট দ্যাট ইট ইজ আ প্রোডাক্ট অফ দ্য আনকনশিয়াস মাইন্ড ব্লারিং দ্য লাইন্স বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইমাজিনেশন। তাই না? তার মানে এটা একটা আনকনশিয়াস মাইন্ডের প্রোডাক্ট। তিনি স্বপ্নের মধ্যে লিখছেন, তাই তো, যেন কল্পনায় বসে তিনি লিখছেন, বাস্তবায়নে তিনি এটা লেখেননি। তার জন্য এই কবিতার একটা বড় বৈশিষ্ট্য হলো কি? ইমাজিনেশন, যেটা রোমান্টিসিজমের একটা অংশ। তাহলে এই এলিমেন্টটা আমরা পাইলাম। এরপর হচ্ছে নেচার। এখানে যা দেখানো হয়েছে, এখানে কি শহরের গাড়ি ঘোড়া দেখানো হয়েছে, বিল্ডিং বাড়ি এরকম, নাকি প্রাকৃতিক নদী, তারপর হচ্ছে গাছ, তারপর হচ্ছে মানে কি বলবো, ফিল্ড,
তাই না? পাহাড় পর্বত ঝর্ণা এগুলো দেখানো হয়েছে তো নাকি? হ্যাঁ, তাহলে এটা দেখানো হয়েছে। তাই বলছি নেচার প্লেজ আ প্রমিনেন্ট রোল ইন কুবলা খানস অ্যালাইনিং উইথ দ্য রোমান্টিক এমফাসাইজ অন দ্য natural world as a source of mystery, inspiration and spiritual insight. The landscape Coleridge describe are both real and fantastical, blending natural elements like rivers, mountains, forests with mythical supernatural aspect. মানে এখানে কিছু সুপারন্যাচুরাল অ্যাসপেক্টও দিয়েছে, যেমন এখানে একটা উইমেনের কথা বলা হয়েছে, তাই না? একটা উইমেনের কথা বলা হয়েছে, সেই উইমেন কি করতেছিল? স্যার ডেমন লাভারের জন্য কাঁদছিল, একটা গান করছে, তার হাতে একটা যন্ত্র ছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল, কি ছিল সেটা? সেই ইনস্ট্রুমেন্টের নাম কি? যদি ডালসিমার। হ্যাঁ, ডালসিমার নামে একটা ইনস্ট্রুমেন্ট সে বাজাচ্ছিল, তাই না? হ্যাঁ, তাই বলছে ব্লেন্ডিং ন্যাচারাল এলিমেন্টস লাইক রিভার্স, মাউন্টেন্স এগুলোর সাথে ওই রকম ডালসিমার বা এরকম ডেমন লাভার এরকম মিথিক্যাল বা সুপারন্যাচুরাল অ্যাসপেক্টও তিনি এর সাথে অ্যাড করেছেন। দ্য রিভার আলপস ফ্লোজ থ্রু মিস্টেরিয়াস অ্যান্ড মেজারলেস ক্যাভার্নস। হ্যাঁ, এত গভীর একটা মানে আলপস রিভার, সেটাকেও এখানে বর্ণনা করা হয়েছে ঠিক অনেকটা ন্যাচারাল ওয়ার্ল্ডকে সুপারন্যাচুরাল সেন্স দিয়ে প্রকাশ করা হয়েছে। এছাড়াও দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ অফ জানাডু ইজ ইমবিউড উইথ অ্যান ওভার ওয়ার্ল্ডলি কোয়ালিটি। এবং পুরো যে রাজধানীটাকে বর্ণনা করা হয়েছে, জানাডুর নাম কি এখানে? সরি, জানাডু কি এখানে? জানাডুটা কি? ক্যাপিটাল, দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ কুবলা খান নাকি? হ্যাঁ, এই ল্যান্ডস্কেপটা মানে প্রাকৃতিক যে বর্ণনাটা, এখানেও প্রকৃতির সাথে সুপারন্যাচুরাল এলিমেন্ট অ্যাড হয়ে আছে। তাহলে প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ উপাদান, তার সাথে আছে দেখো অটোমেটিক আমরা তিনটা কিন্তু এলিমেন্ট পেয়ে গেছি, একটা হচ্ছে ইমাজিনেশন, আর একটা হচ্ছে নেচার, তারপর হচ্ছে সুপারন্যাচুরাল এলিমেন্ট। তারপরে কুবলা খান ইজ ফিল্ড উইথ সুপারন্যাচুরাল অ্যান্ড মিথিক্যাল ইমেজারি রিফ্লেক্টিং দ্য রোমান্টিক ফ্যাসিনেশন উইথ দ্য মিস্টিক্যাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট। দেখো এই ট্রান্সেন্ডেন্ট শব্দটা কিন্তু অনেকবার এসেছে, কারণ এটা নেচারের বাইরে। তারপর হচ্ছে দ্য ভেরি সেটিং অফ দ্য পয়েম জানাডু, দ্য প্যালেস অফ মঙ্গল এম্পায়ার কুবলা খান এভোকস অ্যান এক্সোটিক অ্যান্ড লিজেন্ডারি ওয়ার্ল্ড। এক্সোটিক মানে কি? অদ্ভুত একটা পরিস্থিতি, তাই না? এবং এটা হচ্ছে লিজেন্ডারি মানে কি? একটা হচ্ছে পূর্ব যে পৌরাণিক, হ্যাঁ, বা হচ্ছে কোনো মানে কি বলবো, কাল্পনিক কাহিনীর মতো একটা যে পরিস্থিতি বা মানে জগৎ, সেটা তিনি এখানে তৈরি করেছেন। এভোক্স মানে কি? সৃষ্টি করা বা তৈরি করা। দ্য রেফারেন্স টু আ উইমেন ওয়েলিং ফর আর ডেমন লাভার্স সাজেস্ট অ্যান অ্যানশিয়েন্ট অ্যান্ড ইয়ারি মিথোলজিক্যাল প্রেসেন্স ইন দ্য ল্যান্ডস্কেপ, হাইটেনিং দ্য পোয়েম সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড সুপারন্যাচুরাল অ্যালিউর। The entire poem feels like a vision of a lost or timeless world where human and divine powers mingle. তো এইভাবে এছাড়াও রয়েছে দেখো সেটিংটা, দ্য সেটিং অফ কুবলা খান ইন দ্য ডিস্ট্যান্ট অ্যান্ড এক্সোটিক ল্যান্ড অফ জানাডু রিফ্লেক্টস দ্য রোমান্টিক টেন্ডেন্সি টু সিক escape from the mundane realities of life into the distant fantastical world. এটা অনেকটা escapism বলা হয়। escapism যেটা বলা হচ্ছে সাবলাইম। হ্যাঁ, মানে কি? এমন একটা থটকে দেখানো হবে যেটা আমাদের স্বাভাবিক অবস্থান থেকে অনেক গভীরে, যেখানে গেলে পারে আমরা হয়তো আমাদের জাগতিক দুঃখ কষ্টকে ভুলে থাকতে পারি, মানে কাল্পনিক জগতের মধ্যে থাকা। হ্যাঁ, হচ্ছে জানাডু ইটসেলফ ইজ আ ফ্যান্টাস্টিক্যাল প্লেস ফার রিমুভ ফ্রম দ্য অর্ডিনারি এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে অর্ডিনারি এক্সপিরিয়েন্স থেকে অনেক দূরে অবস্থিত। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে যে দ্য পোয়েম ট্রান্সপোর্টস দ্য রিডার ইনটু অ্যান ইমাজিন রিয়াম অফ বিউটি, পাওয়ার অ্যান্ড মিস্ট্রি। Coleridge's description of Kubla Khan's stately pleasure dome and the surrounding landscape invites the reader into a world of fantasy. তার মানে যখন তিনি এটাকে বর্ণনা করছেন এই সেটিংটাকে, তখন অটোমেটিক রিডারেরা এমন একটা জগতে চলে যাচ্ছে যেটা বাস্তবে সম্ভব না, এটা একমাত্র কল্পনায় সম্ভব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি বলা হচ্ছে। হোয়ার দ্য ইউজুয়াল বাউন্ডারিজ অফ টাইম অ্যান্ড স্পেস সিমস টু ডিজলভ, যেখানে স্বাভাবিক যে টাইম বা স্পেস দিয়ে বর্ণনা করা যাবে না, সেটা একদম ওখানে নাই, একদম ডিজলভ হয়ে গেছে। হ্যাঁ, যে কতটুকু এরিয়ার ভিতরে এলাকাটা আছে, সেটা কোন সময়ে অবস্থান ছিল, ঠিক আছে, সন্ধ্যা না রাত নাকি, এরকম কোনো টাইম বা প্লেস তিনি এখানে বা স্পেস তিনি এখানে দেখাননি। জাস্ট তিনি তার কল্পনা থেকে যা কিছু এসেছে সেগুলোকে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, তাই তো? এটা এক ধরনের ড্রিম লাইক পয়েম। যদিও ড্রিমের ভিতরে হয়তো হবে, কিন্তু ড্রিম লাইক বলছে এই কারণে যে ড্রিমের ভিতরে লেখা আসলে এটা সম্ভব না, হয়তো তিনি ঘোরে লিখেছিলেন। ঘোর আর ড্রিম কি এক জিনিস হবে বলো তো? বলো, মনে করো যে নেশা করে এক জগতে থাকা আর হচ্ছে বাস্তবের স্বপ্ন দেখা, দুটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, তো এখানে তাহলে আমরা বিশেষ 3-4টা এলিমেন্টকে মিলে দেখাচ্ছি। ভিশনারি এক্সপিরিয়েন্স আছে, সাবলাইম আছে, ন্যাচারাল ব্যাপার রয়েছে, ইমাজিনেশনের ব্যাপার রয়েছে। তাহলে এখানে আমরা দিলাম কি? দেখো, প্রথমত ইমাজিনেশন, তারপর হচ্ছে কি নেচার, তারপর হচ্ছে কি সুপারন্যাচুরাল এবং মিথোলজিক্যাল ইমেজারি। এই যে ভিশনারি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ইমেজারি, আর হচ্ছে সাবলাইম মানে হচ্ছে তার যে পুরো সেটিংটা, হ্যাঁ, বা থিঙ্কিং পাওয়ারটা, এটাকে বোঝানো হচ্ছে যে তিনি কতদূর পর্যন্ত চিন্তা করে বাস্তবিক জগৎ থেকে পুরো এমন একটা জগতে চলে গেছেন যেটা মান্ডান লাইফ মানে জাগতিক লাইফ থেকে সম্পূর্ণ ভিন্ন একটা। কি বুঝতে পেরেছ? জি স্যার।
তারপরে আর কারো শর্টের সমস্যা আছে? কেউ কি হাত তুলেছ? আচ্ছা, হাত তোলা নেই। আচ্ছা, যদি শর্টের সমস্যা না থাকে তো এরপর আমরা দেখি ব্রডে যাই। প্রথমে বলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রডে কারো কোনো সমস্যা আছে কিনা? ব্রডে কারো সমস্যা নাই নাকি পড়নি? অনেকে অলরেডি লিভ নিয়েছে, মানে তাদের কোনো সমস্যা নাই। দৃষ্টি গুহ আছো নাকি? দৃষ্টি আছো না ঘুমিয়ে গেছো? হ্যাঁ স্যার আছি। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ চলতেছে। আচ্ছা, ভেরি গুড। তারপরে এদিকে তাহিদের কি অবস্থা? মোহাম্মদ তাহিদ। জি স্যার। কোনো কথা বলছে না তাহিদ, ক্লান্ত হয়ে গেছে নাকি পড়তে পড়তে? না স্যার, না স্যার, হ্যাঁ পড়ছি আচ্ছা, স্যার। পড়ো। তারপরে অলির কি অবস্থা? অলি আলহামদুলিল্লাহ স্যার। কি পড়াশোনা চলছে? জি স্যার। আচ্ছা। রিসরাত জাহান সুরমা, সুরমা কি অবস্থা? জি স্যার। পড়ছে? স্যার চলছে। জি স্যার, জি স্যার। ওকে। তারপর সৌমেন, সৌমেন মিস্ত্রি আছো লাইনে? আচ্ছা, তো যাই হোক, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্রডে কারো সমস্যা থাকলে বলো, অথবা যদি ওটাতে না থাকে এসটি কোল্ডিজে থাকলে বলো। ঘুরে ফিরে সব একই কথা। হ্যাঁ, ঘুরে ফিরে দেখবা যে সব কোশ্চেনের আনসার প্রায় একই ধরনের, তাই না? শুধুমাত্র কোশ্চেনের আদলে আমাকে একটু কোটেশন দিতে হবে, আলোচনা করতে হবে। আর কোটেশনগুলো একটু দেওয়ার চেষ্টা করবা, ব্রড কোশ্চেনে বিশেষ করে কোটেশন দেওয়ার চেষ্টা করবা। কোটেশন কমপক্ষে আমি যা দিয়েছি তার থেকে অন্তত যা, যদি আমি 5টা দিয়ে থাকি তো 3টা দিবা, যদি আমি 8টা দিয়ে থাকি তো 5টা দিবা। হ্যাঁ, 2-3টা বাদ দিয়ে দাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাদ দিতে গেলেও যাতে আমি কাটতে গিয়ে যেন একদম এলোমেলো না হয়ে যায়, অর্থগতভাবে যে ভিন্নতা চলে না আসে, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তো যেহেতু কেউ হাত তুললাম না, এখন আমি একটু মূল। স্যার আমি তো বাদ দিতে পারি না। হ্যাঁ বলো জোনাকি। স্যার যেটা বাদ দিতে যাই এটা মনে হয় ইম্পর্টেন্ট বেশি, এটা বাদ দিতে পারি না। সেটা ভালো, সেটা ভালো। আসলে বললামই তো যে তুমি যখন একটা ভালো মার্ক চাইবা তখন মনে হবে যে এটা বাদ দিলেই মনে হয় কম হয়ে যাবে। হ্যাঁ, তবে কিছু অবশ্যই বাদ পড়ে যাবে, কারণ কমপক্ষে 30% বাদ যাবে। আমি বলছি কি 60 to 70%ও যদি লিখে আসতে পারো যে উত্তরগুলো আমি দিয়েছি, তাতেও তোমার ফার্স্ট ক্লাস থাকবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু যদি একদমই আমারগুলোকে ফলো না করে তুমি যদি এমনি বিভিন্ন গাইড টাইড ফলো করো, দেখবা যে কোশ্চেন আনসারগুলো খুব একটা গোছালো না, কোটেশনও তেমন নাই, ঠিক আছে? হ্যাঁ, সেখানে দিলে কিন্তু তোমার মার্ক কমে যাবে অটোমেটিক। তো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, কিছু বলার নাই, এটা আমি জোর করছি না, কারণ তোমার ক্ষমতা, সামর্থ্য এবং ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যদি কারোর কোনো সমস্যা না থাকে পড়তে থাকো, যেহেতু এখনও 2 দিন সময় আছে। আমাদের পরীক্ষাটা নিচ্ছে হচ্ছে আমরা 13 তারিখ, তাই না? 13 তারিখ শুক্রবার। তাহলে হ্যাঁ, তাহলে কোশ্চেনটা আমি কিভাবে করব আমি একটু বলে দিই। হ্যাঁ, কোশ্চেনটা কীভাবে করবো বলে দিই। আমার মেইন পড়া হচ্ছে কিন্তু পোয়েট্রির পরীক্ষা, তাই তো? সাথে সাথে হচ্ছে আমাদের একটা আছে হিস্ট্রি। তাহলে আমি টোটাল 45 মার্কের পরীক্ষা নিব। 45 মার্কের পরীক্ষা নিব। পোয়েট্রি থেকে নিব 30 মার্ক, আর হিস্ট্রি থেকে নিব হচ্ছে 15 মার্ক, ঠিক আছে? দেখো একটু বুঝে নাও ভালো করে। হ্যাঁ, আমি পরীক্ষা নিব কত তাহলে? 30 প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে 45 মার্ক। 45কে গুণ 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে কত মিনিট হয় বলো তো? 3 × 5 = 15, 3 × 4 = 12, 1 = 13, তাহলে 135 মিনিট নাকি? 2 ঘন্টা 15 মিনিট। 135 মিনিট, তাই না? জি স্যার। হ্যাঁ, 135 মিনিটকে এখন 35 মিনিটকে যদি আমি ভাগ করি 2 দিয়ে, তাহলে কত হয়? 2.15। হ্যাঁ, মানে 2 ঘন্টা, তাই তো? আমরা বলতেছি মনে করো 6 × 2 = 12, তাহলে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, তাহলে 2 ঘন্টা 15 মিনিট তোমাকে লিখতে হবে, ঠিক আছে তো?
জি স্যার। জি স্যার। তাহলে এবার আমি একটু কোশ্চেনের ইয়াটা বলে দিই। এটা হচ্ছে দেখো, প্রথমে পোয়েট্রিতে আমি ব্রিফ কোশ্চেন দিব হচ্ছে 5টা। তোমাকে লিখতে হবে কয়টা? তোমাকে লিখতে হবে 2টা। সরি 2টা কেন, আমি একটু দেখি মিলাইনি। হ্যাঁ, শর্ট লিখতে হবে 2টা। তাহলে কত মার্ক হবে? 2 4 দুগুণে 8, তাই তো? 8, ঠিক আছে। আর ব্রড লিখতে হবে 2টা, তাহলে কত মার্ক হচ্ছে? 20 মার্ক। তাহলে এই হলো টোটাল 30, ঠিক আছে? এটা গেল পোয়েট্রির। এবার হচ্ছে হিস্টোরির ক্ষেত্রে তাহলে আমি এখানে কোশ্চেন দিব হচ্ছে 4টা। সরি, এখানে আমি মিস করেছি। এখানে কোশ্চেন দিব 4টা, লিখতে হবে 2টা। এখানেও কোশ্চেন দিব 4টা, লিখতে হবে 2টা। এখানেও কোশ্চেন দিব 4টা, লিখতে হবে 2টা, ঠিক আছে? হিস্ট্রিতে ব্রিফ সব একটা করে লিখতে হবে। ব্রিফ 3টা দিব, 1টা লিখবা। শর্ট 3টা দিব, 1টা লিখবা। ব্রড 3টা দিব, 1টা লিখবা। তাহলে কত মার্ক হচ্ছে? এখানে 1 মার্ক, তারপর এখানে কত মার্ক হবে? 4 মার্ক নাকি? আর এখানে হচ্ছে 10 মার্ক। টোটাল হচ্ছে কত? 15। তাহলে 15 আর এই 30 মিলে হচ্ছে 45 মার্ক, ঠিক আছে? এই 45 মার্কের পরীক্ষা নেব 2 ঘন্টা 15 মিনিটে। তোমরা শুরু করবা। আমি পরীক্ষাটার প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে, আমার পড়া যেহেতু সেটা 8:30টায়, তাহলে আমি আর একটু আগে দিই। হ্যাঁ, কারণ 2 ঘন্টা তো, তাহলে 7:30টা থেকে দিই না? জি স্যার। হ্যাঁ, পরীক্ষাটা আমি শুরু করব হচ্ছে 7:30 থেকে। যে 2 ঘন্টা 15 মিনিট যোগ করলে কত হয়? 9:45 নাকি? 9:45 পর্যন্ত। তাহলে 7:30টা থেকে 9:45 পর্যন্ত তোমরা পরীক্ষা দিবা। তারপরে ছবি তুলে তোমরা আমাকে মেসেঞ্জারে পাঠাবা, মনে থাকবে? স্যার আপনি যে একটা আলাদা করে মেসেঞ্জার গ্রুপ খোলার কথা বলছিলেন যে পরীক্ষার, হ্যাঁ, আজকে আমি ওটা করে দিব, আজকালকের মধ্যে করে দিব। যারা শুধু পরীক্ষা দিবা তারা যুক্ত হবে, যারা পরীক্ষা দিবা না তারা যুক্ত হবে না। আমাকে বিব্রত অবস্থায় ফেলবে না। আমি পরীক্ষার জন্য সবাইকে চাপাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছিলাম যে সবাই দিবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবাই দিবে না, যেহেতু গতবারের অভিজ্ঞতা মতে। তো যারা পরীক্ষা দিবা না তারা মেন গ্রুপে থাকবা, তাহলে এক্সাম গ্রুপে যুক্ত হওয়ার দরকার নেই। আর যদি তুমি পরীক্ষা দিতেই চাও, যতটুকু পারো দিতে চাও, তাহলে গ্রুপে যুক্ত হবে। আমি লিঙ্কটা শেয়ার করে দিব, তোমরা যুক্ত হবা, ঠিক আছে? স্যার স্যার পরীক্ষার মার্কসটা স্যার কিভাবে দেখতে পারবো? বুঝলাম না, বলো আবার। হ্যাঁ, পরীক্ষার মার্কসটা স্যার কিভাবে দেখতে পারবো? আপনি দিবেন খাতা দেখার পর পরীক্ষার মার্কসটা? সেটা আমি খাতা ইয়াতে দেখে ওখানে আমি বলে দিব। আমি মেসেঞ্জারে খাতা দেখে মেসেঞ্জারে মার্ক বলে দিব। তুমি মেসেঞ্জারে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবা। একবার এই করতে বলে তুমি বুঝতে পারবা, ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি পরীক্ষাটা দিয়ে শুধু খাতাগুলো পরিষ্কার করে তুলে আমাকে জমা দিবা, এটা হলো বড় কথা, ঠিক আছে? সিরিয়াল বাই সিরিয়াল ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন আলাদা আলাদা করে আমাকে জমা দিয়ে দিবা। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? বলো, যদি না থাকে তো আর সময় নষ্ট করাবো না, পড়তে থাকো। তো পরীক্ষার দিন কথা হবে। আর যদি কারো কোনো স্পেশাল সমস্যা থাকে সেটা আমাকে কল দিবা বা মেসেজ দিবা। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। গুড নাইট। ওকে, আল্লাহ হাফেজ। ওকে।